তো শুরু করা যাক রিপোর্ট রাইটিং নাম্বার 23। আর আজকে আমরা আলোচনা করব ভার্ডিক্ট অন অযোধ্যা ডিসপিউট নিয়ে। বুঝতেই পারছো একটা ইম্পর্টেন্ট টপিক, আর তার সাথে সাথে এটা সেরকমইভাবে একটা বিতর্কিত বিষয় এই অযোধ্যা ডিসপিউটটা। তো সুপ্রিম কোর্ট রিসেন্ট মানে 2019 সালে 9 নভেম্বরে রায় দিয়েছে এর উপরে। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যে সমস্ত ডেটাগুলো, যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো এখানে ইউজ করা হয়েছে, বিভিন্ন রকম আর্টিকেল আর নিউজ পেপার থেকে কিন্তু এখানে লেখা হয়েছে। আর যখন আমি রিপোর্ট রাইটিংটা পড়ব তখন আমি সেন্টেন্সগুলোকে বিশ্লেষণ করব যে কোনটা কি ব্যাপার। এতে কি হবে দেখবে টোটাল ব্যাপারটাও তোমাদের খুব ইজি লাগবে। আর রিপোর্ট রাইটিং যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে এটা খুব সিম্পল ভাষায় লেখা ছিল, আর তোমরা চাইলে এর থেকেও ভালো ল্যাঙ্গুয়েজে কিন্তু লিখতে পারবে বা অনায়াসে টোটাল ব্যাপারকে সুন্দর করে বুঝতে পারবে। কিন্তু তার আগে আমরা পয়েন্ট পড়ব, আর যখন পয়েন্ট পড়ব আমি প্রতিটা রিপোর্ট রাইটিংয়ের আগে হোক, প্রেসি রাইটিংয়ের আগে হোক, একটা কথাই বলেছি বারবার করে যে যখনই পয়েন্ট পড়ব বা প্যাসেজ পড়ব যেন একবারই পড়তে হয়, দ্বিতীয়বার যেন আবার ঘুরিয়ে না পড়তে হয়। এতে কি হবে, সময়টা আমাদের সেভ হবে। তো প্রথমবারেই পড়ো, মনোযোগ সহকারে পড়ো, আর ইমেজটা যেন খুব ভালো করে গড়ে ওঠে। আর অবশ্যই এই বিষয়ের উপর একটু নলেজ আমাদেরকে রাখতে হবে। তো পয়েন্টের দিকে আমি চলে আসি। দ্য 5 জাজ বেঞ্চ অফ দ্য এসসি মানে সুপ্রিম কোর্ট প্রোনাউন্সড ইটস ভার্ডিক্ট নভেম্বর 9, 2019। তো কি বলছে, 5খানা জাজের যে বেঞ্চ বসেছিল সুপ্রিম কোর্টে সে নিজের রায় দিল। কবে দিল? 9 নভেম্বর 2019। তো 2019 সালে 9 নভেম্বর সে তার রায় দিল। পারমিট মানে অনুমতি দিল। কিসের অনুমতি দিল? দ্য কনস্ট্রাকশন অফ এ টেম্পল, কনস্ট্রাকশন করার জন্য একটা টেম্পল, একটা মন্দির কনস্ট্রাকশন করার জন্য অনুমতি দিল। অ্যাট দ্য সাইট, সেই সাইটে যেখানে হয়ার দ্য বাবরি মসজিদ ওয়ান স্টুড ইন অযোধ্যা, যেখানে বাবরি মসজিদ একদা দাঁড়িয়েছিল অযোধ্যাতে। তাহলে বুঝতেই পারছো যে 5খানা জাজের যে বেঞ্চ ছিল সে কি রায় দিল, যে বাবরি মসজিদ যেখানে দাঁড়িয়েছিল সেখানে মন্দির গড়ে তোলার অনুমতি দিল। দ্য সুপ্রিম কোর্ট টোল্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সুপ্রিম কোর্ট আরও কি বললো সেন্ট্রাল গভর্নমেন্টকে, টু প্রোভাইড করতে, কি প্রোভাইড করতে, এ 5 একর প্লট, একটা 5 একরের জমি প্রোভাইড করতে বললো। কাদেরকে? ফর মুসলিমদের জন্য। কেন দিল এই 5 একর জমিটা? কেন দিল? টু কনস্ট্রাক্ট এ মস্ক, একটা মসজিদ তৈরি করার জন্য। তাহলে সুপ্রিম কোর্ট দেখো কি করলো, সুপ্রিম কোর্ট যেমন অযোধ্যাতে যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে মন্দির তৈরি করার অনুমতি দিল, সেরকমভাবে সেন্ট্রাল গভর্নমেন্টকেও এটা অনুমতি দিল যেন মুসলিমদেরকে 5 একরের জমি দেওয়া হয়। কি করতে? এই মন্দির তৈরি করতে। তাহলে এখানে সুপ্রিম কোর্ট, বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্ট এমন একটা রায় দিল যেখানে মানে এটা তো বিবাদটা ছিল সাধারণত হিন্দুদের আর মুসলিমদের মধ্যে, তো দুই পক্ষকেই সামাল দেওয়ার জন্য দুই পক্ষর মানে সুবিধার্থেই এই রকম রায় দেওয়া হলো যে মন্দিরও তৈরি করা হচ্ছে আবার মসজিদও যেন তৈরি করা হয়। এটা বিশেষজ্ঞরা এই মতামতই দিচ্ছে। দ্য 3 ডোমড মস্ক মানে 3খানা গম্বুজের যে মসজিদটা বিল্ড, মানে এই যে বাবরি মসজিদ যেটা রয়েছে এখানে 3 ডোম ছিল। কেমনভাবে সেটাও একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ডোম, এটাই ডোম। এই যে 3খানা ডোম রয়েছে, এই 3খানা ডোম যেটা রয়েছে বিল্ড বাই মীর বাকি ইন 1528। তো মীর বাকি কি করেছিল? এই 3খানা ডোমের মসজিদ তৈরি করেছিল। কত সালে? 1528 সালে। মেনি মানে অনেকেই বিশ্বাস করে দ্যাট দ্য বার্থ প্লেস অফ লর্ড রাম, ভগবান রামের জন্মস্থান ওয়াজ এক্স্যাক্টলি, একদম at the spot on which the বাবরি মসজিদ স্টুড, একদম সেই স্থানই লর্ড রাম, ভগবান রামের জন্মস্থান যেখানে বাবরি মসজিদ দাঁড়িয়েছিল। তো এই পর্যন্ত দিয়েছে। আর লাস্টের পয়েন্টটা কি দিয়েছে? ডোমেস্টিক রিয়াকশান, মানে আশেপাশে লোকাল যে ডোমেস্টিক পার্টিগুলো রয়েছে সেই পার্টি হোক বা লোকাল যে সমস্ত গোষ্ঠীগুলো হোক, তারা যে সমস্ত রিয়াকশানগুলো দিয়েছে সেই রিয়াকশানটা লিখতে হবে। তো টোটাল পয়েন্ট আশা করি বুঝতে পেরেছো। চলে আসে এবার আমাদের রিপোর্ট রাইটিংয়ের দিকে। তো সবার প্রথমে তোমরা টাইটেলটা দেবে, যেটা অ্যাট্রাকটিভ টাইটেল হবে। এটা অবশ্যই অ্যাট্রাকটিভ টাইটেল হতে হবে, আর যেটা প্রাসঙ্গিক হতে হবে। যেটা লিখছো তার সাথে যেন প্রাসঙ্গিক হয়। এবার কিভাবে লিখবে? প্রতিটা ওয়ার্ডের ইনিশিয়াল লেটারগুলো তোমরা ক্যাপিটালে দিতে পারো, অথবা টোটালটাকে তোমরা ক্যাপিটাল লেটারে দিয়ে দাও। আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট দিতে পারো, অথবা বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট দিতে পারো, বাই আ স্টাফ রিপোর্টারও দিতে পারো। একাধিকবার এই জিনিস আমি কিন্তু বলে দিয়েছি। এরপরে রয়েছে প্লেস আর ডেট। এটা তোমরা যদি
যদি পয়েন্টে মেনশন না থাকে তো যে কোনো প্লেস আর ডেট দিতে পারো তোমরা। সাধারণত পরীক্ষার ডেট অথবা পরীক্ষার পরের দিনের ডেট দেওয়া হয়, আর প্লেস যেখানে তোমরা পরীক্ষা দিতে যাবে সাধারণত সেই প্লেসই দেওয়া হয়, কিন্তু কোনো অসুবিধা নেই তুমি যদি অন্য কোনো কিছু দাও। তো শুরু করো। অন নভেম্বর 9, 2019 বলছে যে 9 নভেম্বর 2019 সালে শুরুয়াত্রে এরকম করে না যে হচ্ছে রিপোর্ট রাইটিং এর প্যাসেজটা ওপেনিং প্যারাগ্রাফ আমরা করছি, তো শুরুয়াত্রে এরকম করছি 9 নভেম্বর 2019 সালে দ্য 5 জাজ বেঞ্চ অফ দ্য সুপ্রিম কোর্ট unanimously pronounced its verdict and permitted the construction of a temple at the site where the Babri Masjid once stood in Ajodhya, thus ending the century-long dispute. এবার তোমাদের মনে হচ্ছে এত বড় সেন্টেন্স লিখবো তো লিখবো কি করে? তো কোনো কিচ্ছুর দরকার নেই, আমি সেন্টেন্স ব্রেক করছি আর তারপরে দেখো যে কত ইজিলি ভাবে তোমরা একে লিখতে পারো। তো দেখো সবার প্রথমে এই যেটা রয়েছে অন নভেম্বর 9, 2019, এটা তোমরা বুঝতে পেরেছো। এতদিন ধরে আমরা আলোচনা বারবার করে বলেছি এটা কাকে রিপ্রেজেন্ট করছে, এটা কাকে রিপ্রেজেন্ট করছে? টাইমকে রিপ্রেজেন্ট করছে, যাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব অফ টাইম। তো এই যে টাইম রয়েছে একে এমফাসাইজ করার জন্য আমরা সেন্টেন্সের শুরুতে দিতে পারি, অথবা এমপিটি রুলস অনুসারে এই টাইমকে সেন্টেন্সের লাস্টে দিতে পারি। তো এখানে এমফাসাইজ করার জন্য আমি শুরুতে দিয়েছি, কারণ এটা একটা রিপোর্ট রাইটিং হচ্ছে, যদি শুরুতে দেওয়া হয় তবে একটা অ্যাট্রাকটিভ পার্ট হতে পারে এটা। তো দ্য 5 জাজ বেঞ্চ, এবার আমি সেন্টেন্সকে ব্রেক করা শুরু করি। সবার প্রথমে এই পার্টটা করব, দ্য 5 জাজ বেঞ্চ অফ দ্য সুপ্রিম কোর্ট। আচ্ছা দেখো 5 জাজ বেঞ্চ, একটা বেঞ্চ গঠন করা হয়েছিল। কেমন বেঞ্চ? 5 জাজের বেঞ্চ। এবার তোমাদের একখানা কোশ্চেন আসতে পারে, স্যার যখনই আমি এরকম বলি 3 যখন আমি লিখি 3 বয়ের সাথে 3 বয় বলে তো আমি লিখি না, লিখি আমি বয়েস। যদি আমি লিখি 2 এর সাথে আমি বয় দিই না, দিই বয়েস। সেরকমভাবে আপনি এখানে কেন করলেন যে 5 এর সাথে জাজ দিলেন, জাজেস কেন করলেন না? তো ভালো করে বুঝে নাও এই ঘটনাটাকে। দ্য 5 জাজ বেঞ্চ, এই বেঞ্চের আগে যেটা রয়েছে 5 জাজ, এটা সাধারণত অ্যাডজেক্টিভকে রিপ্রেজেন্ট করছে। আর এই অ্যাডজেক্টিভ যেহেতু এটা হয়ে গেছে, সুতরাং এখানে আমি জাজেস কেন করব? যেমন তোমরা দেখে থাকবে আমি এরর কারেকশনের সময় আমি তোমাদেরকে একটা জিনিস করিয়েছিলাম, ইউনিট মানে সবার প্রথমে নিউমেরাল আছে, যেমন 5 হচ্ছে নিউমেরাল, তারপরে ইউনিট, আর তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি থাকে তো মিডিলের এই পার্টটাকে কখনো আমরা এস বা ইএস যোগ করে প্লুরাল করব না। মোদ্দা কথা আপাততভাবে তোমরা এটা বোঝো যে 5 জাজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, আর কোনো অ্যাডজেক্টিভের সাথে এস ইএস যুক্ত হয় না, তাই আমি এখানে 5 জাজ দিয়েছি। তো খুব সিম্পল ব্যাপার, দ্য 5 জাজ বেঞ্চ, বুঝতে পেরেছি? তো 5খানা জাজের বেঞ্চ। এবার 5খানা জাজের বেঞ্চ, কোথাকার 5খানা জাজের বেঞ্চ? অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের 5খানা জাজের বেঞ্চ। এই যে সুপ্রিম কোর্ট যেটা রয়েছে প্রিপোজিশনের পরে দেখো হচ্ছে এই সুপ্রিম কোর্টটা লেখা হয়েছে, তার মানে এই বেঞ্চ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে। যদি কখন এরকম থাকে না যে প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের পরে হচ্ছে কোনো একটা নাউন রয়েছে, তারপরে কোনো একটা কিছু রয়েছে, তার মানে এটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তো এই যে 5 জাজ বেঞ্চের সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে অফ দ্য সুপ্রিম কোর্ট। এই 5খানা জাজের বেঞ্চটা কোথাকার? সুপ্রিম কোর্টের। এবার তারা কি করছে? প্রোনাউন্স করছে। কেমন ভাবে প্রোনাউন্স করছে? ইউনানিমাসলি ভাবে প্রোনাউন্স করছে। ইউনানিমাসলি ভাবে মানে হচ্ছে সর্বসম্মতভাবে। তো এটা কি হয়ে গেল? আমাদের অ্যাডভার্ব হয়ে গেল। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো ইউনানিমাসলি ভাবে প্রোনাউন্সড করছে। কি প্রোনাউন্স করছে? ইটস ভার্ডিক্ট, মানে তাদের রায় হচ্ছে প্রোনাউন্স করছে। এবার আবার তোমাদের প্রশ্ন আছে, স্যার এখানে যে ইটসটা রয়েছে, ইটস তো হচ্ছে প্রোনাউন, তাহলে এখানে ইটস কেন হলো? তাহলে তো এখানে দেয়ার হওয়া উচিত ছিল, যেহেতু এটা প্লুরাল রয়েছে তাই এটা প্লুরাল হওয়া উচিত ছিল। কিন্তু তোমরা যদি কেউ কালেকটিভ নাউনের রুলস পড়ে থাকো, তারা খুব ভালো মতো করে জেনে থাকবে যে যখন এই যে 5খানা জাজের যে বেঞ্চ, এটা যেটা কালেকটিভ নাউন হিসাবে যেটা ব্যবহৃত হচ্ছে, এটা দেখো রায় দিয়েছে। কেমনভাবে রায় দিয়েছে? ইউনানিমাসলি ভাবে রায় দিয়েছে, মানে সর্বসম্মতভাবে রায় দিয়েছে। আর সর্বসম্মতভাবে যদি রায় দেয় তবে যে ভার্বটা হয় সেই ভার্বটা সিঙ্গুলার হয়, আর তার সাথে সাথে প্রোনাউনটাও কিসে হয়? সিঙ্গুলার হয়।
বুঝতে পারলে আশা করি ব্যাপারটা। যদি কখনো কি বললাম, যদি কখনো কালেকটিভ নাউন থাকে, কালেকটিভ নাউনটা যদি সিঙ্গুলারভাবে কোনো কিছু কাজ করে, মানে কালেকটিভলিভাবে যদি কোনো কাজ করে, তবে যে ভার্বটা আছে আর যে প্রোনাউনটা আছে দুটোই সিঙ্গুলার হিসাবে কাউন্ট হবে। এখানে এই যে পাঁচখানা জাজের যে বেঞ্চ রয়েছে তারা কি করছে, সর্বসম্মতভাবে, দেখো কালেকটিভলিভাবে, এই যে ইউনানিমাসলি ভাবে মানে সর্বসম্মতভাবে তারা রায় দিয়েছে। সর্বসম্মতভাবে যদি রায় দেয় তার মানে কালেকটিভলি ভাবে রায় দিয়েছে, তার মানে এই টোটাল ব্যাপারটা কেমন হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। তাই এখানে প্রোনাউনটা কি ব্যবহার করা হয়েছে, ইটস ব্যবহার করা হয়েছে, দেয়ার কিন্তু ব্যবহার করা হয়নি। সাপোজ এই পাঁচখানা জাজের যে বেঞ্চ ছিল, তিনজনা একটা বিষয়ে রায় দিয়েছে আর দুজনা আর একটা বিষয়ে রায় দিয়েছে, তিনজনা পক্ষে দিয়েছে আর দুজনা বিপক্ষে দিয়েছে, তাহলে কি হবে, এরা বিভক্ত হয়ে গেছিল, পাঁচখানা জাজ হচ্ছে বিভক্ত হয়ে গেছিল, কিন্তু এখানে বিভক্ত হয়নি, তাই ইটস বলে ব্যবহার করা হয়েছে। তো আশা করি যে এই যে পার্ট যেটা এখনো পর্যন্ত পড়লাম তোমরা এটা খুব সিম্পল ভাবে বুঝতে পারলে। অন নভেম্বর 9, 2019 দ্য 5 জাজ বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট, পাঁচখানা জাজের বেঞ্চ কোথাকার, সুপ্রিম কোর্টের, প্রোনাউন্স করেছে, কিভাবে প্রোনাউন্স করেছে, ইউনানিমাসলি ভাবে মানে সর্বসম্মতভাবে প্রোনাউন্স করেছে। কি প্রোনাউন্স করেছে, ইটস ভার্ডিক্ট, তার রায়। খুব সিম্পল ব্যাপার। এবার রায় যখন প্রকাশ করবে তার সাথে সাথে নিশ্চয়ই আরও কোনো কিছু পারমিশন দেবে, কারণ এটা যে ভার্ডিক্ট ছিল সেটা পারমিশন, কোনো কিছু পারমিশন দেওয়ার। তো এই যে পারমিশন যেটা দিয়েছে সেটা আমি আলাদাভাবে লেখার চেষ্টা করছি। এবার আমরা এখান থেকে শুরু করব পরের সেন্টেন্সের পার্টটা। পারমিটেড অ্যান্ড পারমিটেড, এবং অনুমতি দিয়েছিল। কি অনুমতি দিয়েছিল, পারমিটেড মানে অনুমতি দিয়েছিল। কি অনুমতি দিয়েছিল, দ্য কনস্ট্রাকশন। কিসের অনুমতি দিয়েছিল, কনস্ট্রাকশন করার জন্য। এবার দেখো কি কনস্ট্রাকশন করার জন্য, অফ আ টেম্পল। বুঝতে পারছে ব্যাপারটা। তো কনস্ট্রাকশন করার জন্য, এবার কনস্ট্রাকশনটা কি করার জন্য, কিসের কনস্ট্রাকশন, প্রিপোজিশনের সাথে দেখো কি রয়েছে, আ টেম্পল। পরবর্তী আমি সময়ে বলে দেবো কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা আমি ধীরে ধীরে করে বলার চেষ্টা করব। আগে আমি এরর কারেকশনে কিছু জিনিস করিয়ে নিই, তারপর আমি সেই জিনিসগুলো বলার চেষ্টা করব হচ্ছে এই সমস্ত জিনিসে। তারপরে আমি বলবো না যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ বা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, আমি ডাইরেক্ট বলবো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি এরকম ভাবে বলার চেষ্টা করব। তো কি করলো সুপ্রিম কোর্ট, পারমিশন দিল, পারমিটেড। কি পারমিটেড করলো, কনস্ট্রাকশন করতে। কি কনস্ট্রাকশন করতে, অফ আ টেম্পল, টেম্পলকে কনস্ট্রাকশন করতে। আচ্ছা, যে টেম্পলটা কনস্ট্রাকশন করা হবে সেটা কোথায় অবস্থিত, অ্যাট দ্য সাইট, সেই স্থানে অবস্থিত। কোন সাইটে অবস্থিত, হোয়ার দ্য বাবরি মসজিদ ওয়ান্স স্টুড ইন অযোধ্যা, যেখানে বাবরি মসজিদ একদা কি ছিল, দাঁড়িয়ে ছিল। বুঝতে পেরেছি। তো দেখো এই পর্যন্ত যতদূর পর্যন্ত পড়া হলো, কোনো রকম প্রবলেম আছে, কোনো প্রবলেম নেই। শুধু সেন্টেন্সকে ব্রেক করতে থাকো আর দেখো কত ইজি হয়ে যাবে। এটা বড় লাগছে দেখতে, কিন্তু যখন লিখবে তো খুব ইজি। তোমরা তো আর এরকম এক টানা মুখস্থ করে লিখবে না, তোমরা তো ব্রেক করে করে লিখবে। যদি সেন্টেন্স ব্রেক জানো, এর থেকেও বড় কেন, এক পাতাও সেন্টেন্স তোমরা ব্রেক করে অনায়াসে লিখে দেবে, অসুবিধার কিছু নেই। দাস, দাস মানে হচ্ছে এর ফলে, ফলাফল, হেন্স, দাস এগুলো ব্যবহার করা হয় না, তো দাস এর ফলে। এন্ডিং দ্য সেঞ্চুরিস লং ডিসপিউট, এর ফলে কি শেষ হলো, এন্ডিং মানে শেষ হলো, দ্য সেঞ্চুরিস মানে শতাব্দীর সব থেকে বড় বিবাদ এর ফলে শেষ হলো। কেন শেষ হলো, কারণ হচ্ছে এই যে সুপ্রিম কোর্ট কি করলো, রায় দিল। এই রায়ের ফলে সেঞ্চুরির, এই শতাব্দীর সব থেকে লম্বা যে ডিসপিউট আছে সেটা শেষ হলো। এটা তো খুব সিম্পল ছিল। পরেরটা চলে আসি। এরপরে সুপ্রিম কোর্ট কি করলো, সেন্ট্রাল গভর্নমেন্টকেও কিছু বললো, তো চলো সেটা লিখি। দ্য সুপ্রিম কোর্ট অলসো টোল্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে অলসো কেন বললাম ভালো করে বোঝো। সবার প্রথমে এই পাঁচখানা জাজের যে বেঞ্চ ছিল সে কি করলো, রায় দিল যে বাবরি মসজিদের জায়গায় টেম্পল করবে। এটা হিন্দুদের পক্ষে রায় দিল। আবার কি করলো সুপ্রিম কোর্ট, মুসলিমদের পক্ষেও রায় দিল। কি রায় দিল, যে সেন্ট্রাল গভর্নমেন্টকে আরও বলল, সেন্ট্রাল গভর্নমেন্টকে আরও বলল। বুঝতে পেরেছি ব্যাপারটা। একটা তো গেল এই যে প্রথম পার্টে যেটা রয়েছে এই পর্যন্ত, এটা গেল দেখা হচ্ছে হিন্দুদের পক্ষে রায়। এরপরে সুপ্রিম কোর্ট আরও বলল, আরও কি বললো, যেটা মুসলিমদের পক্ষে, মুসলিমদের মসজিদ তৈরি করার জন্য যেটা, সেই কথাটা। সেই কারণে এখানে আমি অলসো ইউজ করেছি। আগে একটা কথা বলা হয়ে গেছে, তারপরে আরও একটা কথা বলা হচ্ছে, তাই অলসো। দ্য সুপ্রিম কোর্ট এর আগেও একটা কথা বলেছে, এরপরে আর একটা কথা বলছে। দ্য সুপ্রিম কোর্ট অলসো টোল্ড, টোল্ড হচ্ছে এমন একটা ভার্ব। আচ্ছা, এখানে টোল্ড কেন ব্যবহার করেছি, সেইট কেন ব্যবহার করিনি সেটাকে একটু বলে দিই। দ্য সুপ্রিম কোর্ট টোল্ড, তাকে বললো দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে দেখো সাবজেক্ট রয়েছে দ্য সুপ্রিম কোর্ট, তারপরে ভার্ব রয়েছে টোল্ড, আর তারপরে দেখো রয়েছে হচ্ছে অবজেক্ট।
আর যখনই সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট থাকবে তখন তুমি এখানে সেইড ব্যবহার করতে পারবে না। কি ব্যবহার করবে? টোল্ড ব্যবহার করবে। এখানে যদি অবজেক্ট না থাকতো তবে তুমি সেইড ব্যবহার করতে, কিন্তু টোল্ডের পরে কাকে বলেছে? সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছে। অবজেক্ট আছে তাই এখানে তুমি টোল্ড বসালে। দ্য সুপ্রিম কোর্ট অলসো টোল্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কি বলেছে? টু প্রোভাইড, প্রোভাইড করতে। কি প্রোভাইড করতে বলেছে? আ প্রমিনেন্ট অ্যান্ড সুইটেবল 5 একর প্লট ফর মুসলিম। আচ্ছা দেখো, কি প্রোভাইড করতে বলেছে, কি দিতে বলেছে? একটা যোগ্য 5 একরের একটা প্লট দিতে বলেছে। এবার দেখো এখানে এ রয়েছে, এ আর্টিকেলটা এখানে রয়েছে। কেন রয়েছে এই আর্টিকেলটা? কারণ এখানে প্লট যেটা রয়েছে এই নাউনটা এখানে উপস্থিত। আমরা জানি যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের জন্য কি বসে? একটা আর্টিকেল বসে। সিঙ্গেল কাউন্টেবল নাউনের জন্য একটা আর্টিকেল বসে, তাই এখানে কি বসেছে? আ বসেছে। আবার দেখো এখানে 5 আছে, একর আছে। এখানে একরের সাথে এ সি এস যুক্ত নেই। এর কারণটা কি? নাউনের আগে যেটা বসেছে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। শুরুতে দেখো আমি এখানে বলেছিলাম 5 জাজ বেঞ্চের কথাটা, তো 5 একর রয়েছে, এস বা ইএস যুক্ত হবে না, কারণ অ্যাডজেক্টিভের সাথে এস বা ইএস যুক্ত হয় না। তো এই ধরনের এররগুলো যেন না হয়, এক্সামিনার কিন্তু এদিকে তাকিয়ে থাকবে যে এই জাতীয় এরর তোমরা করছো কিনা। তো সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুমতি দিল কি করতে? হচ্ছে প্রোভাইড করতে একটা যোগ্য জায়গা দিতে, যেটা 5 একরের। কিসের? কাদেরকে দিল? ফর মুসলিমদের জন্য। কেন দিল? টু কনস্ট্রাক্ট এ মস্ক ইন অযোধ্যা, হচ্ছে কনস্ট্রাক্ট করতে দিল। টু কনস্ট্রাক্ট মানে এটা বুঝতে পারছো, তৈরি করতে, কনস্ট্রাক্ট করতে দিল। তো টু এর পরে যখনই ভার্ব থাকবে এটার ব্যাপারটা তোমরা জানো, করতে, খেলতে, তৈরি করতে এ মস্ক ইন অযোধ্যা, অযোধ্যাতে তৈরি করার জন্য একটা মসজিদ হচ্ছে 5 একরের জমি দেওয়ার কথা কিন্তু বলল। সেকেন্ড প্যারাগ্রাফে দেখা যাক, দ্য 3 ডোমড মস্ক মানে আমরা জানি মসজিদ, আর এটা কি হিসাবে কাউন্ট হচ্ছে? নাউন হিসাবে কাউন্ট হচ্ছে। আর তার আগে দেখো 3 ডোমড বলে রয়েছে, তার মানে এটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে? নাউনের আগে নাউনকে যে কোয়ালিফাই করবে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে 3 ডোমড। 3 আছে বলে এস বা ইএস যুক্ত করবে এমন কিন্তু হবে না, কারণ এটা আমি আগেই দুবার আলোচনা করলাম, এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। তো এই যে 3খানা গম্বুজের যে মসজিদ যেটা রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখালাম একটু আগে, এই যে 3খানা মন্দিরের, এই 3খানা যে গম্বুজের যে মসজিদ যেটা রয়েছে, এটা কে তৈরি করেছে? দ্যাট মানে কাকে রিপ্রেজেন্ট করছে? এই মসজিদকে। তাহলে 3খানা গম্বুজের মসজিদ, দ্যাট মানে যেটা মানে কোনটা? এই মসজিদটা। যেটা কে তৈরি করেছে? মীর বাকি বিল্ড হচ্ছে V2, তৈরি করেছিল। ইন দ্য নেম, কার নামে তৈরি করেছিল? অফ এম্পেরর বাবর ইন 1528। তাহলে এই যে 3খানা গম্বুজের যে মন্দির যেটা তৈরি করেছিল মীর বাকি, হচ্ছে কার নামে? ইন দ্য নেম অফ এম্পেরর বাবর। কত সালে? 1528 সালে। তো দেখো সেন্টেন্সে কি এমন বড় আছে? কোনো কিছু বড় আছে? কোনো কিছু বড় নেই, শুধু ব্রেকটা করা শিখতে হবে। তো 3খানা এই যে গম্বুজের মসজিদ, এটা লিখতে কোনো অসুবিধা আছে? নেই। এবার দ্যাট মানে যেটা, কে তৈরি করেছিল? মীর বাকি তৈরি করেছিল। বিল্ড, কার নামে তৈরি করেছিল? ইন দ্য নেম অফ এম্পারার বাবর। কত সালে? ইন 1528, 1528 সালে। তো ব্রেক করা ইম্পর্টেন্ট, আমি কিন্তু বারবার করে রিপিট করছি, পরের সেন্টেন্সে চলে আসছে। মেনি অন দ্য মন্দির সাইড। মেনি অন দ্য মন্দির সাইড মানেটা কি? মেনি মানে হচ্ছে অনেকেই, অন দ্য মন্দির সাইড মানে কি? যারা মন্দিরের তৈরি করার সাইডে ছিল, যারা বলেছিল এখানে মন্দির ছিল বা মন্দির তৈরি করা হবে, তাদের সাইডে। আশা করি বুঝতে পারলে। এখানে হচ্ছে টেম্পল না লিখে মন্দির লিখলেও কিন্তু এটা চলবে আর কি। মেনি অন দ্য মন্দির সাইড, অনেকেই যারা মন্দির সাইডে ছিল। এবার দেখো অন দ্য মন্দির সাইড, এই ব্যাপারটা কি? এই যে মেনি মানে হচ্ছে অনেকেই কারা? অন দ্য মন্দির সাইড। আমি আবার বলছি, অন দ্য মন্দির সাইড এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে কাজ করছে। মেনি সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। মেনি কারা? যারা হচ্ছে মন্দির সাইডে ছিল। এখন কিন্তু আমি শুধু প্রিপোজিশনাল ফ্রেজ বলে ছাড়ছি, পরবর্তী সময়ে এটাকে আমি বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোনো জিনিসকে আমি বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। কেন বলবো সেটা আমি এরর কারেকশানে কিন্তু তোমাদের সাথে ডিসকাশন করে নেব। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখবে। তো মেনি অন দ্য মন্দির সাইড, অনেকেই যারা মন্দির সাইডের ছিল। বিলিভ, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে, এটা ভার্ব রয়েছে, এই ভার্বটা কেন বিলিভ হলো? বিলিভস কেন হলো না? কারণ এই যে মেনি মানে হচ্ছে অনেকেই, যেহেতু এটা অনেকেই আছে তাই এটা বিলিভ হলো। তো অনেকেই আছে যারা বিশ্বাস করে, যেহেতু এই বিশ্বাসটা এখনো পর্যন্ত রয়েছে তাই এখানে কিন্তু পাস্ট টেন্সে করা হয়নি। অনেকেই রয়েছে যারা মন্দির সাইডে, তারা বিশ্বাস করে। কি বিশ্বাস করে? দ্যাট। কি বিশ্বাস করে? এবার সেটা দেখি। দ্য বার্থ প্লেস অফ লর্ড রাম,
তো ভগবান রামের জন্মস্থান ওয়াজ এক্স্যাক্টলি মানে হচ্ছে এটা অ্যাডভার্বকে রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে কাকে, এটা মাত্রাকে বাড়াচ্ছে, ডিগ্রিকে রিপ্রেজেন্ট করছে, অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো কি বলছে, বিলিভ করে দ্য বার্থ প্লেস অফ লর্ড রামের যে বার্থ প্লেস রয়েছে, যেটা কোথায় অবস্থিত ছিল, ওয়াজ এক্স্যাক্টলি অ্যাট দ্য স্পট, একদম ওই স্পটে ছিল। কোন স্পটে ছিল, অন হুইচ দ্য বাবরি মসজিদ স্টুড আনটিল ডিসেম্বর 6, 1992। তো 1992 সালে কি হয়েছিল, যে এই যে ধ্বংস করা হয়েছিল করসেবকদের দ্বারা, সেই সময় পর্যন্ত কি বলছে, যে সেই তারা বিশ্বাস করত যে বার্থ প্লেস অফ লর্ড রামার জন্মস্থানটা কোথায় ছিল, ওখানেই ছিল, যেখানে বাবরি মসজিদটা দাঁড়িয়েছিল। কতদিন পর্যন্ত দাঁড়িয়েছিল, হচ্ছে 1992 সালে 6 ডিসেম্বর পর্যন্ত এটা দাঁড়িয়েছিল। কেন এই কথা বলা হচ্ছে, কারণ 1992 সালে 6 ডিসেম্বরে পরে সেটাকে কি করা হয়েছিল, সেটাকে ভাঙা হয়েছিল, মানে উত্তেজনার বশে করসেবক যারা ছিল তারা কি করেছিল, এই মসজিদকে কিন্তু ভেঙে দিয়েছিল। তো সেই কারণে এই কথাটা বলা হচ্ছে। এবার একটু গ্রামারের দিকে চলে আসি। তো অনেকেই বিশ্বাস করে, বিলিভ করে, এই পর্যন্ত ক্লিয়ার হলো, দ্য বার্থ প্লেস অফ লর্ড রামা, এটা সাবজেক্ট হলো বার্থ প্লেস, এটা আমাদের সাবজেক্ট অফ লর্ড রামা, কার, লর্ড রামার। এবার এখানে দেখো রয়েছে ওয়াজ হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে। এবার সাবজেক্টের পরে যদি লিঙ্কিং ভার্ব থাকে, তারপরে সাধারণত কি বসে, নাউন বসে, অথবা প্রোনাউন বসে, অথবা কি বসে, অ্যাডজেক্টিভ বসে। কিন্তু এখানে দেখো ওয়াজের পরে না আছে নাউন, না আছে প্রোনাউন, না আছে অ্যাডজেক্টিভ, এখানে দেখো রয়েছে অ্যাডভার্ব অ্যাট দ্য স্পট, এটাও আমাদের কি হিসাবে কাজ করছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে কাজ করছে। তো প্রশ্ন হচ্ছে, তাহলে কি এটা গ্রামাটিক্যালি রং ছিল? একদম না। তো এটা একটুখানি ভালো লেভেলের ইংলিশ হয়ে যায়, যে সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্বের পরে যে শুধু নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভে হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে কি হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও বসতে পারে, অ্যাডভার্বিয়াল যে ফ্রেজগুলো রয়েছে সেই ফ্রেজগুলো এখানে বসতে পারে। এবার অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে কোন কোনগুলো বসতে পারে সেটা আমি পরবর্তী কোনো সময় বলে দেবো। যেমন এখানে কি আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে একটা অ্যাডভার্বিয়াল প্লেস বলে এখানে মেনশন আছে, প্লেস। তো ওয়াজের পরে লিঙ্কিং ভার্বের পরে কি আছে, অ্যাডভার্বিয়াল প্লেস আছে। তাহলে এই কথাটা জাস্ট মাথায় রাখো, সাবজেক্টের পরে যদি লিঙ্কিং ভার্ব থাকে শুধু নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভই বসবে এমন নয়, সেখানে অ্যাডভার্বিয়াল প্লেসও কিন্তু বসতে পারে। এইকে দেখে আবার বলবে না যেটা ভুল আছে, এটা একদমই ভুল নেই। অন হুইচ, যেখানে কি রয়েছে, দ্য বাবরি মসজিদ স্টুড, যেখানে বাবরি মসজিদ দাঁড়িয়েছিল। কতদিন পর্যন্ত দাঁড়িয়েছিল, ডিসেম্বর 6, 1992। তারপরের সেন্টেন্সে চলে আসি, দ্য সুপ্রিম কোর্ট কনক্লুডেড, সুপ্রিম কোর্ট কি করলো, কনক্লুড করলো, দ্যাট দ্য মসজিদ ওয়াজ বিল্ড। সুপ্রিম কোর্ট কি কনক্লুড করলো, পরিশেষে কি জানালো, দ্য মসজিদ, এই যে বাবরি মসজিদ যেটা রয়েছে, দা কেন ব্যবহার করা হলো মসজিদের আগে, কারণ দা মসজিদ মানে কোন মসজিদ, ওই বাবরি মসজিদ যার সম্পর্কে আগে আলোচনা করা হলো, সেই কারণে এখানে দা মেনশন করা হচ্ছে। দ্য মসজিদ ওয়াজ বিল্ড, মন্দিরকে কি করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। ওয়াজ মানে বি ভার্ব রয়েছে, আর তারপরে বিল্ড মানে হচ্ছে V3, বি ভার্বের সাথে V3 মানে প্যাসিভ। মন্দিরকে তৈরি করা হয়েছিল ওভার এ স্ট্রাকচার, একটা স্ট্রাকচারের উপরে। তো সুপ্রিম কোর্ট লাস্টে কি কনক্লুশনে আসলো, সুপ্রিম কোর্ট বলল এই যে মন্দির যাকে মসজিদ যাকে তৈরি করা হয়েছিল, কোথায় তৈরি করা হয়েছিল, একটা স্ট্রাকচারের উপরে। এই যে মসজিদের আগেও যে কিছু ছিল ওর নিচে, এটা সুপ্রিম কোর্ট বলল। আর যেটাকে তৈরি করা হয়েছিল মানে ওর ওই ধ্বংসাবশেষের উপরে কাকে তৈরি করা হয়েছিল, মসজিদকে। আর যে ধ্বংসাবশেষের উপরে তৈরি করা হয়েছিল মসজিদকে, সেটা কেমন ছিল, নন ইসলামিক। তোমরা এই যে উইকিপিডিয়াতে যে তথ্যটা রয়েছে, এই চাইলে এই তথ্যটা তোমরা পড়ে নিতে পারো। চলে আসি পরেরটাতে। তো এই পর্যন্ত জাজমেন্ট হয়ে গেল আমাদের, কি কি জাজমেন্ট ছিল, কি কি ঘটনা ঘটলো, সুপ্রিম কোর্টের রায় কি কি ছিল, সমস্ত কিছু বলা হয়ে গেল। এর পরের পয়েন্ট ছিল ডোমেস্টিক রিয়াকশন। এবার ডোমেস্টিক রিয়াকশন দেব। তো প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ কমপ্লিমেন্টেড মানে হচ্ছে প্রশংসা করেছিল। তো প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ কমপ্লিমেন্ট করেছিল, প্রশংসা করেছিল। কাকে কমপ্লিমেন্ট করেছিল, পিপল অফ দ্য কান্ট্রি। তো হচ্ছে আমাদের দেশের জনগণকে কি করেছিল, কমপ্লিমেন্ট করেছিল, প্রশংসা করেছিল। কেন প্রশংসা করেছিল, ফর ডিসপ্লেইং ম্যাচুরিটি, কি করানোর জন্য, যে আমাদের দেশের যে নাগরিকরা রয়েছে, জনগণ রয়েছে, তারা কি দেখিয়েছিল, ম্যাচুরিটি দেখিয়েছিল। কখন ম্যাচুরিটি দেখিয়েছিল, আফটার দ্য সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। তো রামনাথ কোবিন্দ কি করেছিল, প্রশংসা করেছিল দেশের জনগণকে, কারণ দেশের জনগণ ম্যাচুরিটি দেখিয়েছিল। কখন, যখন সুপ্রিম কোর্ট এই বিতর্কিত বিষয়ে রায়টা দিয়েছিল।
বুঝতে পেরেছি। মানে ম্যাচুরিটি দেখিয়েছিল মানে কি, জনগণ কি করেনি, দাঙ্গা হাঙ্গামা করেনি, এই সমস্ত কোনো কিছু করেনি। তাই যে রামনাথ কোবিন্দ কি করেছিল, দেশের জনগণকে প্রশংসা করেছিল। পরবর্তী পাঠে চলে আসি। চেয়ারম্যান জাফর আহমেদ ফারুকি অফ উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড কি করলো, যে চেয়ারম্যান রয়েছেন যিনি কোথাকার উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের, তিনিও কি করেছেন, তিনিও ওয়েলকাম জানিয়েছেন কিসের রায়কে, দ্য সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ডোমেস্টিক যেটা রিয়াকশন রয়েছে, এখানে কি নেগেটিভ কিছু লেখা যেতে পারতো না? অবশ্যই লেখা যেতে পারতো, এখানে লিখলে কোনো অসুবিধার কিছু নেই। তো তোমরা চাইলে বিভিন্ন রকম মিক্সড রিয়াকশানও দিতে পারতে, যে মিক্সড রিয়াকশান কেউ এটাকে সাপোর্ট করেছে, আবার কোনো জনা কী করেছে এর বিরুদ্ধেও বলেছে। তোমরা যদি চাও তো এরকমভাবেও লিখতে পারো। তো আমি জাস্ট কী করেছি, আমি সবগুলোকেই সুপ্রিম কোর্টের রায়ের সমস্ত কিছুকে পজিটিভ ওয়েটাকেই তুলে ধরেছি। তোমরা চাইলে মিক্সড রিয়াকশানও দিতে পারো, পজিটিভ ওয়েকেও লিখতে পারো, আবার নেগেটিভ ওয়েকেও লিখতে পারো। তো আরও ইনফরমেশন তোমরা কালেক্ট করতে থাকো, আমি এটা ব্যাকগ্রাউন্ডটা বলিনি, তোমরা ইনফরমেশনগুলোকে কালেক্ট করো আরও বেশি পরিমাণে, যাতে যেরকমভাবেই আসুক না কেন সহজ সরলভাবে লিখতে পারো। আর তোমরা টোটালটা দেখে বুঝতে পারলে যে সেন্টেন্সগুলো হয়তো দেখতে অনেক বড় লাগছিল, কিন্তু যখনই ব্রেক করা হলো খুব সিম্পলভাবে আমরা জিনিসটাকে পড়তে পারলাম, বুঝতে পারলাম। আর যখন তোমরা লিখবে না, এরকমভাবে ব্রেক করে লিখবে, আর দেখবে যে হচ্ছে ডিফারেন্সটা ধীরে ধীরে করে তৈরি হয়ে যাবে। শুধুমাত্র যে লিখে দিলাম মুখস্থ করে, এটা কিন্তু সঠিক অ্যাপ্রোচ নয়। আগে বোঝো, বুঝে তারপরে সুন্দর করে লেখো। আর সবাই খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো পরীক্ষার জন্য।